নমস্কার বন্ধুরা, কথার আজকের ধারাবাহিক নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে গোপালের পুজোর আয়োজনে সবাই মেতে উঠেছে। ছোটকাও সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে। পিসিয়াও ঠাকুরের জল নিয়ে চলে এসেছে আর বলে ঠাকুরের পুজোয় কিন্তু সবাইকে হাত লাগাতে হবে, তাই সবাই মিলে হাত ধুয়ে নাও। আর এরপরে কিন্তু তাল ঘষার আগে কিন্তু ভালো মতো হাতটা ধুয়ে নেবে, কেমন? ছোটকাকে বলে। পিসিয়া এটাও বলে আজ আরেকটা ভালো খবর আছে, সেটা হচ্ছে আজকে পুজোতে যারা যারা অংশ নেবে, যারা যারা থাকবে, সবাই মিলে গোপালকে নিজের হাতে খাওয়াতে পারবে। এটা শুনে কথা খুব খুশি হয়ে যায়। সেখানে চিত্রাও আসে। এরপরে ছোটকা কথাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আজকে পুজোর মেনু কি? পিসিয়া বলে এখনো পুজো হলো না, তুই শুধু প্রসাদ প্রসাদ করছিস, বলে রেগে ওখান থেকে চলে যায়। কথা হাসতে থাকে। কথা বলে খিচুড়ি, লাবড়া, সাথে বেগুনি চাটনি তো থাকছেই, এছাড়া গোপালের জন্য থাকছে তালের ক্ষীর, তালের পায়েস, এমনি পায়েস, মালপোয়া আর মুগের লাড্ডু। কি ভালো না? ছোটকা বলে দারুণ, জমে যাবে। ছোটকার মা মানে কর্তা দিদা বলে, তুই কবে মানুষ হবি রে? পুজোর দিনে কেউ পদের কথা জানতে চায়? কানমোলা দেয়। এই নিয়ে সবার মধ্যে হাসি মজা চলতে থাকে। কথা আবার শুরু করে দেয় রান্নার জোগাড়। সেই সময় সেখানে আসে অগ্নি আর তার টিম। কথাকে এইভাবে রান্নার জোগাড় করতে দেখে অগ্নি অবাক হয়, বলে এটাও কি করছে? এইভাবে কেউ লাচকেল রান্নার জোগাড় করে? প্রিয়া বলে ও যা করছে করতে দে, তুই এর মধ্যে ইনভলভ হতে যাস না। অ্যানিও বারণ করে, তুই প্লিজ ওখানে চলে যাস না, নাহলে তুই এঙ্গেজ হয়ে পড়বি। অঙ্কিত তখন বলে, কেন রে, ও গেলে কি হবে, তোরা কেন বাধা দিচ্ছিস? তখন অগ্নিকে বলে তুই যা। অগ্নি কথার কাছে আসে, এসে বলে তুই এইভাবে লাচকেল রান্না জোগাড় করছিস? এইভাবে লাচকেল রান্না জোগাড় করলে তো আদি অনন্তকালেও রান্না শেষ হবে না। ততদিনে দেখবি গোপাল বড় হয়ে গেছে। কথা তখন বলে, বাজে কথা বলবেন না একদম। আপনি স্নান করেছেন? অগ্নি বলে হ্যাঁ। কথা বলছে, তাহলে আপনি তো ঠাকুর মানেন না, তাহলে আপনি এখানে এসেছেন যে? অগ্নি তখন বলে, হ্যাঁ আমি ঠাকুর মানি না ঠিকই, কিন্তু রান্নাটা তো জানি। আর এইরকমভাবে রান্নার জোগাড় যন্ত্র দেখে আমার খুব ইরিটেশন হচ্ছে, তাই জন্যই আমি আসতে বাধ্য হলাম। এবার অগ্নি রান্নার জোগাড় করতে বসে। বলে যে এই সমস্ত রান্না করার জন্য সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে বড় কড়াই। পিসিয়াকে বলে। সেই সময় অগ্নির হাতে একটা কড়াই ধরানো হয়। সেটা বেশ বড় নয়, বেশ ছোট। দেখে অগ্নি অবাক হয়, বলে বাড়িতে এর থেকে বড় কড়াই নেই? তখন ঠাম্মি বলে যে এই কড়াই আমাদের ভোগ রান্না হয়। অগ্নি বলে আচ্ছা বেশ, বলে রান্না করতে বসে যায়। কথাকেও পাশে নিয়ে বসায় আর কিভাবে রান্না করতে হয় সেটা কথাকে শিখিয়ে দেয়। এভাবে অগ্নি আর কথা দুজন মিলে রান্না করতে থাকে। আর এটা দেখে সবাই বেশ খুশি হয়। ছোটকা তখন তার মাকে বলে, মা দেখছো? বলে তোমার নাতিকে দেখেছো? কি বুঝছো বলো তো? কর্তা দিদা বলে, যেটা বোঝার আমি ঠিক বুঝছি, তোমরা বাপু ওদের পেছনে লেগো না। এইভাবে দুজন দুজনের কাছে আসবে। কর্তা দিদা বলে, কিন্তু আমার মনটা ভালো নেই। কাকিয়া বলে, বুঝতে পারছি মা, যে কেন তোমার মনটা খারাপ। বিশ্বাস করো, আমাদের কারো মনেই শান্তি নেই। কিরিটের পাথর দুটো না পাওয়া পর্যন্ত কেমন একটা অস্বস্তি হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। তুমি চিন্তা করো না মা। কর্তা দিদা বলে, আমার বুকটা খালি কাঁপছে। আমাদের এতদিনের, আমাদের পরিবারের মঙ্গলের প্রতীক ওটা। কথা সবটা শুনতে থাকে। কথা মনে মনে বলতে থাকে, হে মা আনন্দী আর গোপাল, তোমরা দুজন মিলে আমাকে পথ দেখাও। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, তুমি আমাকে বলে দাও। এদিকে দেখা যাচ্ছে তিলক চিত্রাকে ফোন করেছে। চিত্রা বলে, নাটক না করে বলো যে কি বলতে চাইছো। তিলক বলে, গোপালের বাঁশিটা আমার চাই, যে করেই হোক আপনি আমাকে এনে দেন। চিত্রা বলে, এটা কি গোপালের নাড়ু নাকি? গোপালের বাঁশিটা আমার চাই। আশ্চর্য কথা বলছো তুমি। বলে, ওটা তো গোপালের এমনি একটা বাঁশি, ওটা কেন চাই তোমার? তখন তিলক বলে, ওটা পেয়ে গেলে আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। ওটা শুধু চুরি করে আপনি আমার হাতে দিয়ে দেবেন। যদি না দেন তাহলে তো জানেন কি হবে। চিত্রা বলে, তিলক নিজেকে বেশি স্মার্ট ভেবো না। চিত্রা গুহকে অর্ডার করছো কাজ করার জন্য, আমাকে ব্ল্যাকমেল করছো তুমি? সাহস হয় কিভাবে তোমার? শোনো, এর ফল কিন্তু ভালো হবে না। তিলক বলে, ছাড়ুন ওসব কথা। টাকা থাকলেই মানুষ মানুষকে পাত্তা দেয়, না হলে দেয় না। আপনি শুধু আমার কাজটা করে দিন, ব্যাস, এটাই আমার চাই। গোপালের বাঁশির মধ্যে কিরিটের হিরে দুটো লুকিয়ে রেখেছে তিলক। এটা সে এতক্ষণ ধরে মনে মনে ভাবলো। আর এটাও বলতে থাকে, ভাগ্যিস আমি বাঁশির মধ্যে কি আছে এটা চিত্রা ম্যাডামকে বলে দিইনি, না হলে নিজের পারিবারিক কিরিট যে বাইরে বিক্রি করে দিতে চায়, সে যখন জানবে যে গোপালের বাঁশির মধ্যে হিরে দুটো আছে, সেটাও কোনো না কোনো সময় ঠিক বিক্রি করে দেবে। 1 কোটির কাছাকাছি দাম হবে। না না না, এই আমি কিছুতেই হতে দেবো না। এই শেষ। এই পাথর দুটো পেয়ে গেলে আমি সারা জীবনে আর চুরি করব না। আমার সারা জীবন বেশ ভালো মতোই কেটে যাবে। এদিকে দেখা যায় বাড়ির মেয়েরা সবাই মিলে গোপালের জন্য একের পর এক ভোগ অর্পণ করে। এদিকে চিত্রা মনে মনে বলতে থাকে, জায়গা তো ফাঁকাই হচ্ছে না, যে করেই হোক সবাইকে এখান থেকে সরাতে হবে, নাহলে গোপালের বাঁশিটা নেব কি করে। চিত্রা বলে, দেখছেন তো মা, এবার তো ভুলেই গেছি, কারোরই মনে নেই যে রীতি অনুযায়ী তো গোপালের জন্য বিশেষ ভোগ রান্না করতে হয়। সেটা তো আমরা কেউ করিনি। কে কথাকে বলে, আচ্ছা তুমি তো গ্রাম বাংলার অনেক দেশজ খাবারের কথা জানো, মধ্যেই নতুন একটা কোনো পদ বলো। কথা বলে, আচ্ছা কর্তামা, এই বাড়িতে কখনো গোপালকে তালের পুয়া পিঠা দেওয়া হয়েছে? দিদা বলে, তালের পুয়া পিঠে কই না তো। কথা বলে, বেশ, তাহলে এবার আমরা গোপালের জন্য তালের পুয়া পিঠে বানাবো। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। পিসিয়া বলে, আমাকে কিন্তু শেখাতে হবে। কথা বলে, সবাইকে শিখিয়ে দেবো, খুব সহজ জানো তো, একদম মালপোয়ার মতো। চলো তাড়াতাড়ি আমরা সবাই মিলে বানিয়ে নিই। আচ্ছা গোপালের বাঁশিটা ভালো করে দেখতে থাকে।
বলে এটা তো একটা সিম্পল একটা বাঁশি, তিলক এটাকে কেন চাইছে? ওদিকে সবাই মিলে গোপালের তালের পুয়া পিঠা বানানোর জোগাড়ে লেগে পড়েছে। কথা বানাতে থাকে আর সবাইকে দেখাতে থাকে। কথা গোপালের কাছ থেকে গুড় আনতে যায়। মেজমা বাঁশিটা নিতে যাবে কি কথা ওখানে আসে, বলে যে মেজমা তোমার কি কিছু লাগবে? চিত্রা বলে না না, গোপালের মালাটা একটু বেঁকে গেছে তো তাই ওটা ঠিক করে দিচ্ছিলাম। কথা বলে শোনো না মেজমা, একটু পরেই তো আচার্য মশাই আর তার কীর্তনের দল চলে আসবে, আমরা তো এইদিকে ব্যস্ত আছি, তুমি একটু ওনাদের আপ্যায়নটা দেখে নেবে। চিত্রা বলে হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না। কথা গুড়টা নিয়ে চলে যায়। সেই সুযোগে চিত্রা আবারও মালার বাঁশিটা নিতে যাবে কি সেই সময় আচার্য মশাই তার দলবলকে নিয়ে চলে আসে। চিত্রা সেখানে ব্যস্ত হয়ে পড়ে। চিত্রা লক্ষ্য করে তিলকও সেই দলবলের মধ্যে সেজে চলে এসেছে। চিত্রা বলে এ তো সাংঘাতিক সাহস দেখাচ্ছে, সুবিধে লাগছে না আমার। বললাম আমি কাজটা করে দেবো, বিশ্বাস হলো না? বাড়িতে চলে এলো কীর্তনের খোলবাদকের ছদ্মবেশ পরে। চিত্রা মনে মনে ভাবতে থাকে। কথা মনে মনে গোপালের কাছে প্রার্থনা করতে থাকে, তুমি আমাকে একটা সুযোগ পাইয়ে দাও, আমি কি করে কিরিটের পাথর উদ্ধার করব, শুধুমাত্র একটা সুযোগ। চিত্রা কথার সামনে আসলে কথা বারবার করে চিত্রাকে লক্ষ্য করে। কথা মনে মনে বলতে থাকে কথা আমাকে এইভাবে লক্ষ্য করছে কেন? চিত্রা মনে মনে বলতে থাকে। ওইদিকে আবার এখানে তিলক এসেছে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না চিত্রা। চিত্রা বলে কি যে হচ্ছে, এদিকে বাঁশি চুরি করতে বলছে তিলক আর ওদিকে কিরিটের পাথর উধাও, সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আর তার উপরে জুটেছে কথা, একে তো আমি কিছুতেই কন্ট্রোল করতে পারি না। চিত্রা কীর্তনের দলের জন্য কর্তাদিদাকে বলে ওনাদের তো একটু ভেতরে নিয়ে যেতে হবে, ওনাদের জিনিসপত্রগুলো রাখতে হবে, তাই না মা? তখন কর্তাদিদা বলে হ্যাঁ হ্যাঁ যাও, ওদেরকে ভেতরে নিয়ে যাও। চিত্রা ভেতরে নিয়ে যায়। ওদিকে কথা পোয়া পিঠে বানাতে শুরু করে দিয়েছে। কর্তা দাদু সেখানে এলে আচার্য মশাই কর্তা দাদুর সাথে সেই কিরিটের পাথর হারানোর কথাগুলো বলতে থাকে, যে কিভাবে তারা বুঝতে পারলেন যে পাথরগুলো নকল। কর্তা দাদু তখন বলে দোষ তো আমাদেরই, আমরাই মা আনন্দীর কিরিটের ঠিকমতো যত্ন নিতে পারিনি। কথা তখন আচার্য মশাইকে বলে আমি আপনাকে কটা প্রশ্ন করতে পারি? আচার্য মশাই বলে হ্যাঁ করো না। কথা বলে আমরা শেষবার যখন তিলককে ধরেছিলাম তখন কি কিরিট বের করা হয়েছিল, মানে তারপরে কখনো? আচার্য মশাই বলে না তো কথা মা, ওই শেষবার। কথা বলে তারপর থেকে তিলকবাবুকে আশ্রমের আশেপাশে আর দেখা গেছে? আচার্য মশাই বলে না না, সেই যে তোমাদের ভয়ে পালিয়ে গেল শেষমেশ আশ্রম থেকে, তারপর থেকে দেখাই যায়নি। আর একটা প্রশ্ন, মানে বলছে যে গুহবাড়ির নাম করে পরিবারের কেউ হয়ে আপনাদের কাছে কখনো কিরিট দেখতে চেয়েছিল? আচার্য মশাই বলে না না, ওই যে তোমরা এসছিলে ব্যাস ওটাই। কথা মনে মনে বলতে থাকে তার মানে আমার সন্দেহটাই ঠিক, কিরিট উদ্ধারের পর থেকে কিরিটের পাথর দুটো বদলে দেওয়া হয়েছিল, তখন থেকে কিরিটের পাথর দুটো মিসিং, তখন আমরা কেউই সেটা বুঝতে পারিনি। পর কর্তা দিদা এসে বলে সবকিছু কথা আমার নিজের হাতে করেছে। দিদা বলে যে আমার নাতনির ঘরেও তো গোপাল আছে, তার পুজোটাও এখানেই হবে একসাথেই। আচার্য মশাই বলে বাহ, এটা তো খুব ভালো খবর। আচার্য মশাই বলে খুব সুন্দর সাজানো হয়েছে, চমৎকার। কর্তা দিদা বলে সবকিছু আমার কথা আমার নিজের হাতেই করেছে। আচার্য মশাই বলে হ্যাঁ আমি সবটাই শুনলাম, আর খুব ভালো হয়েছে গোপালের স্বাদ। কথা বলে গোপালকে তো ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমি দরিদ্র নারায়ণ সেবার ব্যবস্থাটা করে আসি। কথা চলে যায়। এরপরে দেখা যায় চিত্রা কীর্তনের দলবলকে একটা ঘরে বসিয়ে দেয়। চিত্রা তিলককে বলে আপনি দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। চিত্রা বলতে থাকে আপনাকে আমি বলেছিলাম এই বাড়িতে পা না রাখতে, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনাকে চিনে ফেললে কতটা বিপদে পড়বো আপনি কিছু বুঝতে পারছেন? একই কথা বলতে থাকে, চিত্রাকে ভয় দেখাতে থাকে যে আমি কিন্তু সবটা বলে দেবো। চিত্রা বলে এই ফাঁকা আওয়াজে না চিত্রা ভয় পায় না, তাই আপনি চুপ করে থাকুন। তিলক চিত্রাকে বলে দেয় যে ওই বাঁশির ভেতরে আমি কিরিটের পাথর দুটো লুকিয়ে রেখেছি, তাই জন্য ওটা আমার চাই। চিত্রা এটা শুনে অবাক হয়ে যায়, সাথে খুব খুশিও হয়ে যায়। চিত্রা তখন অর্ধেক ভাগ চাই, বলে অর্ধেক ভাগ দিলেই আমি কাজটা করে দেবো। একটা কথা মাথায় রাখবেন, চিত্রা গুহর সাথে কিন্তু চালাকি করার চেষ্টা করবেন না, ফল ভালো হবে না। তিলক রাজি হয়ে যায়। চিত্রা আবার বাহানা করতে থাকে ঠিক আছে আপনারা বিশ্রাম নিন, কোনো কিছু দরকার হলে বলবেন। পাশ দিয়ে কথা যায়, কথা লক্ষ্য করে। এরপরে বাইরের লোকেরা বসে পড়েছে ভোগ খেতে, কথারা সমস্ত কিছু সার্ভ করতে থাকে। এরপরে দেখা যায় ঋতুও সেখানে সার্ভ করছে। ঋতুকে দেখে প্রত্যয় জল সার্ভ করতে থাকে। প্রত্যয় ঋতুর দিকে দেখতে দেখতে জল সার্ভ করে জলটা মাটিতে পড়ে যায়। তখন অঙ্কিত এসে বলে এই যে মিস্টার প্রত্যয় সরকার, ইন্সপেক্টর প্রত্যয় সরকার, এরপরে তো দেখছি যে নৌকো ভাসাতে হবে এখানে, আপনি তো এরপরে তখন জল পুলিশ হয়ে যাবেন। প্রত্যয় বলে ছোটবেলা থেকে শিখে এসেছি যখন কিছু দিতে হয় তখন হাত উপর করে দিতে হয়, তুমি করিস না। অঙ্কিতরা বলে বাবা খুব ভালো খবর। ছোটকাও বলে বাবা দারুণ। তখন প্রত্যয় বলে কি পছন্দ হচ্ছে না, নে তাহলে তোরাই দে। অঙ্কিতের হাতে জলের পাত্রটা ধরিয়ে দেয়। উনি বলে জলে তো ভাসিয়ে দিলি তুই পুরো। প্রত্যয় বলে দেখ জলই তো জীবন। কথাটা কাজে লেগে পড়ে। এদিকে দেখা যায় জুনি অঙ্কিতকে অ্যাভয়েড করছে, প্রত্যেকটা ক্ষেত্রে ইগনোর করছে। অঙ্কিত বলে কি হলো ব্যাপারটা, সেদিনের পর থেকে উনি আমাকে অ্যাভয়েড করে চলছেন কেন, আমি কি কিছু ভুল করে ফেললাম? এগুলো ভাবতে থাকে মনে মনে। কথা খিচুড়ি নিয়ে দিতে গেলে অগ্নি বলে খিচুড়ি উপর থেকে একটু ঘি দিসনি, তাহলে তো সেন্টটা ভালো বেরোয়। কথা বলে দিয়েছি তো এর আগে, বলে না উপর থেকে একটু দিতে হয়, তাহলে সেন্টটা দেখবি সুন্দর বেরোবে। কথা বলে খিচুড়ি না ফুল যে গন্ধে চারদিক মম করবে। অগ্নি তখন বলে ছাড়তো, দিয়ে অগ্নি নিয়ে চলে যায়, দিয়ে নিজেই উপর দিয়ে ঘি দিতে থাকে। কথাকে বলে দে ঘিটা দে। কথা বলে ঘি নেই বাড়িতে, ঘি শেষ হয়ে গেছে। অগ্নি বলে অমনি বাজে কথা, দাঁড়া আমি নিয়ে আসছি। কথা বলে না না আপনাকে যেতে হবে না ঘি আনতে।
তখন দুজনের ধাক্কা লেগে যায়, আবার দুজন দুজনকে দেখতে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে পরের দিন কথার এক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।